আমি জ্যোতিদার কথা দেখেই মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে আবার একটা আক্রমণের জায়গা, সেই তোতা পাখি হিজ মাস্টার ভয়েস, সেটা তো আপনাদেরকে শোনালাম। কিন্তু আরেকটা উল্লেখযোগ্য বিষয়, যেটা এজেন্সিকে তিনি আক্রমণ শুধুমাত্র করছেন না, তিনি যেটা বলছেন মানুষকে হেনস্থাও করা হচ্ছে। মানে এই মমতা বন্দ্যোপাধ্যায় ডকুমেন্টস নিয়েও তিনি যেটা বলেছেন আজকে, সেই বক্তব্যটাও শোনাবো। বলছেন মানুষকে এমনই হেনস্থা করা হচ্ছে যে তারা ট্রাঙ্কে করে, মানে ট্যাঙ্ক যেগুলো রয়েছে সেই ট্রাঙ্ক নিয়ে এসে নথি তার নিয়ে এসে হিয়ারিংয়ে যেতে হচ্ছে। সেটা নিয়েও তার বার্তা কি শুনুন। बीजेपी वर्कर को मदद देने के लिए क्या नहीं किया, ऑल एजेंसी को मिसयूज किया। एजेंसीज आर नॉट बैड, आई एम नॉट ब्लेमिंग देम, it is their mastermind people who are guiding them. There are genuine voters, they have all the documents. Instead of that, truck, they are taking truck with full of documents. ঠিক এই জায়গা থেকে প্রদীপ্তদার কাছেই আসবো, কারণ না সত্যি তো এটা তো দেখছি আমরা, মানে মানুষ দেশে হারায় এই কারণে কি নথি দেবে কি নথি দেবে না, তাই সব ভর্তি করে নথি নিয়ে তারা ট্রাঙ্কে করে নিয়ে আসছে। শুধু ট্রাঙ্ক নয়, ট্রাঙ্কের সঙ্গে সঙ্গে ছাগল নিয়েও গেছে, দুখানা ছাগল নিয়ে গেছে, ছাগলের গলায় নিজের বাবার নাম লেখা। আবার কেউ কেউ বলেছে যে কোনো এক মহিলা যে আমার জন্ম এখানে, আমি বিয়েও হয়েছে এখানে, এবং এরা বলছে আমার 6টা ছেলে কিন্তু আমার 4 ছেলে মেয়ে, তাহলে আমার 2টো ছেলে আমাকে দাও। একজনের যে ছাগল নিয়ে গেছে সে বলছে যে আমার তো 2 ছেলে মেয়ে, তাহলে বাকি আমাকে 4টে 6টা দেখাচ্ছে, তাহলে বাকিগুলো ছাগল, এরাই আমার ছেলে মেয়ে। আর একজন ভদ্রমহিলা বলছেন যে আমাকে 6টা দেখিয়েছে কিন্তু আমার 4টে, তাহলে বাকি 2টো দাও। এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে। কিন্তু 2টো স্পেসিফিক উদাহরণ তোমাকে দিতে হবে। গত 6 দিনের আগে এক বিশিষ্ট আধিকারিক, সরকারি আধিকারিক, তার ছেলের নাম, সে লন্ডনে থাকে, এসছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। কেন? দাদুর সঙ্গে তার বয়সের ফারাক হচ্ছে 40 বছর, দাদুর সঙ্গে বয়সের ফারাক হচ্ছে 40 বছর। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কেন এসছে জানো? কারণ 2002 সালে দাদুর যা বয়স আর বর্তমানে নাতির যা বয়স, তার পার্থক্য 40 বছর। অর্থাৎ 2002 সালে দাদুর বয়সের পরবর্তী যে বয়সটা, অর্থাৎ 2002 থেকে 2025, এই বয়সেরটা এআই নিজে থেকে নিতে পারে না, কারণ মানুষের মস্তিষ্ক না তো। লজিক্যাল ডিসক্রিপেন্সি এসে গেছে। কিন্তু খারাপ খবর যেটা, তাকে লাইনে দাঁড়াতে হয়েছে, সারাদিন সে লাইনে দাঁড়িয়েছে, কিন্তু যার বয়সের ফারাক 40 বছর দেখাচ্ছে, অর্থাৎ দাদু, সে ছিলেন শয্যাশায়ী, ক্যান্সার আক্রান্ত। সেই রাত্রেই তিনি মারা গিয়েছেন, সেই রাত্রেই তিনি ক্যান্সার আক্রান্ত মারা গিয়েছেন। তাহলে যে বাবা তার নিজের ছেলে লন্ডনে পড়াশোনা করছে, সরকারি আধিকারিক, তার বাবা যে ক্যান্সারে আক্রান্ত, শয্যাশায়ী, সে সেই রাত্রেই মারা গেলেন, আর তাকে লাইনে দাঁড়াতে হলো, তার মনস্তত্ত্ব কোথায় যাবে? সরকারি নিয়মের ধাঁচে। 1, 2, আমার বাড়িতে, এটা আমি বারবার রোজ বলছি, 2002 সালে কোনো এক মহিলার স্বামী দেখানো হয়েছে তার বাবাকে। 2002 সালে ডিসক্রিপেন্সি ছিল, এই প্রক্রিয়ার পরেও ডিসক্রিপেন্সি ছিল। স্বামী দেখানো হয়েছে তার বাবাকে, তার পরবর্তীকালে সেটা শোধন হয়েছে। এখন বাবাই আছে, বাবা আর স্বামী হয়ে যায়নি। কিন্তু তাকে লিখতে হচ্ছে এই 2025 সালের SIR ফর্মে যে আমার স্বামী হচ্ছে আমার বাবা, নয়তো তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়তে হতো। কারণ 2002 সালটা স্ট্যান্ডার্ড। 2002 এর পরে বড় বড় কিছু মেজর চেঞ্জ হয়েছে, তার মধ্যে একটা বড় মেজর চেঞ্জ হচ্ছে 2004 সালের নাগরিকতা আইন। সেই নাগরিকতা আইন বাজপেয়ীজি সরকার করেছিলেন, তার ভিত্তিতে অনেক মানুষ নাগরিকত্ব পেয়েছে, তাদেরকেও আজকে লাইনে দাঁড়াতে হয়েছে। যারা বাংলাদেশ থেকে হয়েছে হিন্দু খাত্রে মেহে 2009 সালে হয়ে গেছে ডিলিমিটেশন, তার ফলে নাম খুঁজ পাওয়া যাচ্ছে না, লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে। আবার 2011 সালে জনগণনা, সেই জনগণনার পরিপ্রেক্ষিতে নানান পরিবর্তন হতে হয়েছে। তাহলে আজকে জনগণনা করা আগে উচিত ছিল, তারপরে এই ধরনের কাজ করা উচিত ছিল। তাহলে মানে আপনি যেটা বলছেন, তার মানে রাজনৈতিকগত দিক থেকেই মানে ঠিক এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা। 2002টা কেন? প্রথম প্রশ্নটাই তো এইটা আসবে, স্বাভাবিক প্রশ্ন, এটা কোনো তৃণমূলের দরকার নেই। যে কেউ বলুক 2024-এর ইলেকশনের রেজাল্টটা যদি দেখি আমরা, কার ভিত্তিতে হয়েছে, কোন ইলেকটোরাল রোলের ভিত্তিতে হয়েছে, তার ভিত্তিতে তো দেশের সরকার চলছে।
সেই ইলেকটোরাল রোলে যারা ছিলেন তারাই তো ভোট দিয়েছেন এবং দেশের সরকারকে বেছে নিয়েছেন। তাহলে যে দেশের সরকার 2024 সালের ইলেকটোরাল রোলের ভিত্তিতে কাজ চালাচ্ছে, তাহলে সেই দেশের সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আসছে না, কিন্তু যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে। শুরুতেই কেন তৃণমূল গেল না তাহলে পরে সুপ্রিম কোর্টে, এই প্রশ্নটা অনেকে যা করছেন। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে একটা ভোটার তালিকার পক্ষেই গিয়েছে, তাতে অসুবিধা ছিল না, কিন্তু প্রথম দিন থেকে 6খানা চিঠি করা হয়েছে, 6খানা চিঠি, মানে উত্তর দেওয়া হয়নি। এত উদ্ধত্ত, মিনিমাম উত্তর দেওয়া, দায়বদ্ধতা দেখানোর জায়গায় ইলেকশন কমিশনের নেই। এবং বিরোধীরা প্রয়োজনে সিইসির বিরুদ্ধে অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারের বিরুদ্ধে প্রয়োজনে তার ইমপিচমেন্টের ডাক দিতে পারে, এরকম নজিরবিহীন একটা ঘটনা হতে চলেছে হয়তো। আর নজিরবিহীন তো ডেফিনেটলি, মানে নজিরবিহীন পরিস্থিতিগুলোই দেখতে পাচ্ছি আমরা। মানে নজিরবিহীন পরিস্থিতি দেখতে পাচ্ছি বলতে এই মানে শহর থেকে 22 জন যারা পুলিশ অফিসার যারা রয়েছেন তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে, সেখানে থাকবেন নিরাপত্তার সেই জায়গাতেও আটোসাটোভাবে, মানে শহরের পুলিশ গিয়ে নিরাপত্তা দিচ্ছেন তারা। বঙ্গভবনে নাকি এত নজিরবিহীন, দিল্লি পুলিশের নিরাপত্তা ছিল, ঘরে ঢুকে ঢুকে তল্লাশি করা হয়েছিল, গতকাল আমরা শুনছিলাম এই অভিযোগগুলো, তাই তাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে। মানে এগুলো তো নজিরবিহীন জায়গায় ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি। আমি এই প্রসঙ্গে আসবো, ডেফিনেটলি তাপসদা রয়েছেন, চন্দনদা রয়েছেন, দুটো একটা বিরতি আমাদেরকে নিতে হবে, দ্রুত বিরতির পর ফিরে এসে আমরা যাবো। একেবারে বিজেপির ভোটাররাই নাকি তৃণমূলকে ভোট দিয়ে যেতে হবে, এই মন্তব্য আজকে করতে হয়েছে তাকে। 1 ইঞ্চিও জমি ছাড়বো না, এই বার্তাও তিনি দিয়েছেন। ভোটার তালিকায় গোলমাল হলে পরে কোনো ছেড়ে কথা বলবো না, বেশ কিছু বার্তা, তার মধ্যে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি বার্তা আপনাদেরকে শোনাই আজ বঙ্গভবন থেকে তিনি দিলেন। শুনুন। रणनीति तो हम बताएंगे, हम फील्ड छोड़ेंगे नहीं, हम 1 भी इंच जमीन नहीं छोड़ेंगे। अगर वो निकाल भी दे, हमारा तो भरोसा है जस्टिस मिलेगा। अगर नहीं मिलेगा तो तब सोचा जाएगा कैसे करेंगे, लेकिन बीजेपी नहीं आएंगे बंगाल में। पीपुल्स हेट बीजेपी। नतीजा प्रभावित नहीं होगा इन नंबर से? डू यू थिंक वी आर इन द रूलिंग पार्टी इन बंगाल? बीजेपी ऑल द लीडर्स, 30 CISF कमांडर्स, एक आदमी का साथ 30-40 कन्वॉय लेके घूमता है। दे डोंट केयर एनीबॉडी, दे आर जस्ट रनिंग द गवर्नमेंट इन वेस्ट बंगाल जस्ट लाइक सेंट्रल गवर्नमेंट। ऑल कास्ट, कम्युनिटी, क्रीड, रिलीजियंस ना देखे, ह्यूमैनिटी देखे मानुष निये एसेछि। They are all together, and all are the victims of the SIR. The BLO families, few are here, they also, because of threatening every day, the mental pressure, the agony, committed suicide, or their brain stroke, they are hospitalized also, some people. So from their family members also, BLO their family হাত তুলুন তো। দেখুন, মানে বিএলওদের উপর মানসিক নির্যাতন সহ লাগাতার মানে বেশ কিছু বিষয়। আমি একটু তাপসদার কাছে, চন্দনদার কাছে ডেফিনেটলি পরবর্তীতে আসতে চলেছি। তাপসদা, একটা বিষয় মানে যেটা প্রশ্ন গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেই প্রশ্ন যেটা এড়িয়ে গিয়েছেন তিনি, যে 11টি রাজ্যে তো SIR হচ্ছে পশ্চিমবঙ্গ সমেত, বিজেপি বিরোধী দল সেখানেও রয়েছে, খুব স্বাভাবিকভাবে মানে সেখানে বিজেপি বিরোধী সরকারও রয়েছে। পশ্চিমবঙ্গের SIR নিয়ে অনেকে সরব হয়েছেন, রাজনীতি আপনারাও হয়েছেন, কংগ্রেসও হয়েছে, কিন্তু খুব পাশে দাঁড়াচ্ছেন না কেন? মানে বাংলা থেকে পাচ্ছে, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন দিল্লিতে, কিন্তু কোনো পাশে কোনো শরিক দল নেই, এটা কিরকম বিষয়? না, একটা বিষয় দেখো যে উনি কেন গেছেন, কি করতে গেছেন, উদ্দেশ্য কি, আচ্ছা, লক্ষ্য কি, এটা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। উনি গোটা রাজ্যে SIR হচ্ছে। এই মুহূর্তে আমাকে একটা কথা সমস্ত প্যানেলিস্টদের কাছে আমি জানতে চাইছি, 1 ফেব্রুয়ারির পরে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের, বিরোধী রাজনৈতিক দলের, যারা বিজেপির বিরোধী, সেই রাজনৈতিক দলের 1 নম্বর কাজ, 1 নম্বর বিরোধিতা, 1 নম্বর লড়াই কি হওয়া দরকার? এবারে যে বাজেটটা হয়েছে, সেই বাজেটটা এত জঘন্য, জনস্বার্থ বিরোধী, যেখানে কৃষকের স্বার্থে কোনো কথা বলা নেই, শ্রমিকের স্বার্থে কোনো কথা বলা নেই, কর্মসংস্থানের কথা বলা নেই, একটা কর্পোরেটের স্বার্থবাহী বাজেট হয়েছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি লড়াই করতে হয়, দিল্লিতে তার যা শক্তি আছে, সাংসদরা আছেন, তাদেরকে নিয়ে বাজেটের বিরুদ্ধে লড়াই করতে হবে।
এসআইআর নিয়ে আমরা শুরুতেই বলেছি, এসআইআর নিয়ে যে মৃত্যুটা হয়েছে 150 জনের বেশি মানুষের, এই মৃত্যুর জন্য 3 জন দায়ী। প্রথম হচ্ছে বিরোধী দলনেতা, আচ্ছা, তিনি 2,20,00,000 রোহিঙ্গা খুঁজে পেলেন, দিয়ে আতঙ্ক তৈরি করলেন। তারপরে মুখ্যমন্ত্রী তার দল বললেন আগুন জ্বালিয়ে দেবো, ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো। তারপরে সবচেয়ে ব্যর্থ অপদার্থ নির্বাচন কমিশন। এই মৃত্যুগুলোর জন্য 3 জনকে খুনের জন্য আসামি করা যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের লড়াই চলছে, আমরা বলছি পরিচ্ছন্ন একটা ভোটার লিস্ট চাই, যেখানে কোনো মৃত মানুষ থাকবে না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উনি চিৎকার চেঁচামেচি করছেন। আমরাও বলছি আমরা সঠিক পদ্ধতিতে গণতান্ত্রিক ভাবে আমাদের দাবি দিল্লিতে জানিয়েছি, কলকাতাতে জানিয়েছি, কিন্তু এটা তো আমরা ভুলে যাব না। রাজ্য নির্বাচন কমিশনকে দিয়ে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্য জুড়ে যে ভোট লুট চালানো হয়েছিল, আজকে এই রাজ্যে সহ গোটা ভারতবর্ষে এই 24 সালের, যেটা প্রদীপ্ত বাবু বলছিলেন যে 24 সালের যে ভোটার লিস্টের উপরে লোকসভা নির্বাচন হয়েছে, তাতে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার, লক্ষ লক্ষ মৃত ভোটার ছিল, তারই উপরে দাঁড়িয়ে হয়েছে। আজকে এসআইআর করতে গিয়ে ভোট চুরি করছে বিজেপি, হরিয়ানাতে করেছে, দিল্লিতে করেছে। তাহলে তাপস বাবু, আপনাদের সাথে তৃণমূলের দাবির তো কোনো ফারাক নেই, কিন্তু তবু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আপনারা কেন করতে পারছেন? দিল্লিতে গিয়ে মনে হয় যেটা দিল্লিতে গিয়ে হচ্ছে, বঙ্গভবনে শুধুমাত্র যারা ভিকটিম তারা আছে তা না, বঙ্গভবনে পর্যটকরা থাকেন। বঙ্গভবনে বাংলার নানান ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেলে তাদের পরিবার থাকে, কেউ বেড়াতে গেলে থাকে, কেউ চিকিৎসার জন্য গিয়ে থাকে। ফলে সেই যে যারা বর্ডার থাকেন তাদেরকে আতঙ্কিত করার দিল্লি পুলিশের কোনো রাইট নেই। কিন্তু বোঝাপড়ার জায়গাটা কত সুন্দর পরিষ্কার, যখন আমরা প্রতীক জৈনের বাড়িতে যখন দেখলাম ইডি হানা দিচ্ছে, মুখ্যমন্ত্রী যেতেই সেখানে ফাইল পেয়ে গেলেন, হার্ড ডিস্ক পেয়ে গেলেন, আইফোন পেয়ে গেলেন, আর সেখানে এতগুলো কেন্দ্রীয় বাহিনীর লোক দাঁড়িয়ে থাকলো, কোনো ভূমিকা তারা পালন করলো না। এর আগে ইডি যখন যেখানে রেড করেছে কি করেছে, এবং জাস্ট এ মিনিট, গতকাল বঙ্গভবনে দেখলাম কি উদ্দেশ্যে দিল্লির পুলিশ এলো, দিল্লির পুলিশ কি উদ্দেশ্যে এলো, যে মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়া শুরু করলো। তারা বলতে পারলো না যে আমরা এই কারণে এখানে বঙ্গভবনে ভিআইপি মুভমেন্ট হচ্ছে, সেই ভিআইপি মুভমেন্টের কারণে আমাদের নিরাপত্তার দায়িত্ব আছে, আমরা তাই এখানে আছি। তারপরে দেখলাম ব্রেকিং নিউজ শুরু হলো, রাজ্যের সব খবর হারিয়ে গেল। উনি ভাবছেন ন্যাশনাল মিডিয়ার নজর আকর্ষণ করবেন, কোন ন্যাশনাল মিডিয়া পাত্তা দিচ্ছে না। মনিময়দা, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, উনি ওখানে হিন্দি টিন্দি বলছেন ঠিকই, কিন্তু বাংলা চ্যানেল ছাড়া, বাংলা মিডিয়া ছাড়া কেউ কোনো পাত্তা দিচ্ছেন না। ওনার গতকাল এবং আজকের ভূমিকা নিয়ে বা আগামীকালের ভূমিকা নিয়ে কেউ পাত্তা দিচ্ছে না।